বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে তা বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে, ঠিক তখনই কে যেন আমাকে টান দিয়ে তার বুকের সাথে জড়িয়ে নিল। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির কাছে পেরে উঠলাম না। সে প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফাতো ভাই জিয়ন জাঙ্কু, যে আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন তার চোখ এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটি চড় দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে শুধু দাঁড়িয়ে রইলাম, কারণ এখন কোনো কিছু বললে আরো থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মামার কি টাকার এতই অভাব পড়েছে যে তোকে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করছে তাই ছাতা আনিসনি? কথাটা শুনে রাগে আমার মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি কি জানতাম হঠাৎ করে বৃষ্টি হবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ভাইয়ের কথা শুনে সামনে তাকিয়ে আমি ভাইয়ের গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। আমি গাড়ির কাছ দিয়ে উঁকি মেরে দেখলাম ভাইয়া কার সাথে যেন একটি ফোনে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতে ভাইয়া অনেক হ্যান্ডসাম ছেলে। আমার বান্ধবীরা জাঙ্কু ভাইয়া বলতে পাগল। আমি আবার অত মহামারী সুন্দরী না, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ের জন্য বাধ্য হয়ে সাধারণভাবেই থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোত্থেকে যেন ভাইয়া আমার সামনে এসে হাজির হয় আর বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো একেবারে জোকারের মতো লাগে। এসব কথা শুনে অনেক আগে থেকে সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটি শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, পোশাকগুলো পাল্টে নি, না হলে ঠান্ডা লাগবে তো। আমি দূরে দাঁড়িয়ে আছি। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর লং ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যেই বাসার কাছে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেতেই আবার ফিরে এসে বললাম, তুমি ওদিকে কেন গিয়েছিলে ভাইয়া? ভাইয়া বলল, সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেস্ট ফ্রেন্ড জিমিনকে কল দিলাম, কিন্তু ওর ফোনটা ওয়েটিং এ পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড সুগার সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজই করেনি। যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও সুন্দর না, কিন্তু কেন যে কেউ প্রপোজ করে না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটি লম্বা ঘুম দিলাম। বিকেলে জাঙ্কুক ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 5 থেকে ভাইয়া আমাকে পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেখিনি। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়তে আসে সেটাই বুঝি না বাপু। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়ঙ্কর হবে তা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাথটা করার জন্য সবে খাতাটা বের করছি, অমনি ভাইয়া রুমে চলে আসলো। ভাইয়া আসা দেখে আমি তড়িঘড়ি করে খাতাটি লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসে চেয়ার টেনে বসে বলল, কাল যে ম্যাথটা দিয়েছিলাম ওইটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া আমার অঙ্কটা করতে মনে ছিল না। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন? কাল রাতে কোন প্রেমিকের কথা ভাবছিলি যে সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম সেটাও ভুলে গেলি? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, আজকে বাসার সব কাজ তুই করবি, রাতের রান্নাটাও তুই করবি। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। রান্না করতে না পারলে 500 বার কান ধরে উঠবস করবি। কথাটা শুনে আমি ভয়ে একটি
ঢোক গিলাম। তারপর বললাম, না 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 ভাইয়া, আমি রান্না করব। এখন এই রুমটা মুছে দে। আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ের দিকে উকি দিয়ে দেখলাম ভাইয়া লাট সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে, আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছে করলো বালতির পানিগুলো ভাইয়ের মাথায় ঢেলে দিই। অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিটা কিচেন রুমে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর জেনি খালা হাসতে হাসতে শেষ। জেনি খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা পরিষ্কার না করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি আস্তে রান্না করবে। কথা বলতে দেরি হয়েছে, কিন্তু জেনি খালার কিচেন রুম থেকে বের হতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার জলসা সিরিয়াল দেখতে লাগলো। আর মা বলল, জানকু তে তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম না, হয়তো মা আমার কষ্টটা বুঝতে পেরেছে, তাই এই কথা বলছে। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণ করে মা বলল, ও কি না কি রান্না করবে, পরে আমাদের সবার রাতের খাবারই হবে না। নিজেরা খেতে পারবে না বলে এমন বলছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটি, তাই আমিও বললাম, তুমি এখান থেকে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম, কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ের সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না। কিছুক্ষণ পরে ভাইয়া বলল, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাতে খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন রে, ফুপি কি তোকে রান্না করে খাওয়ায় না, যে আমার রান্না করা খাবারই তোকে খেতে হবে? একটা কল আসায় ভাইয়া রুম থেকে বের হয়ে যেতেই আমি দৌড়ে গিয়ে রুমে মোবাইলটি নিয়ে ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে শুরু করলাম। রান্না যখন শেষের দিকে, তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করে রাখলাম। আব্বু অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। বাবা মা খাবার মুখে দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো বেশ ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে এটা রান্না করেছিস? আমি রেগে গিয়ে বললাম, না, ভূতে এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়ছিস কেন? কাল যে ম্যাটটা দিয়েছিলাম সেটা আমার সামনে বসে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছো, তাহলে আবার কেন পড়তে যাব? এটা তো ভুলে যাওয়ার জন্য শাস্তি দিয়েছি। এখন যদি ম্যাটটা না পারিস না, তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছে থাকে, তাহলে নিজের বোনকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। আমার কথা শুনে ভাইয়া বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি মোটেও গাধা না, আমি যথেষ্ট মেধাবী ছাত্রী। অমনি ভাইয়া মুচকি এসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্য হয়েছিস, ভুলে গেছিস ক্লাস 7 এ থাকতে অঙ্কে ফেল গেছিলি? ভাইয়ের কথা শুনে আমি রাগে গজগজ করতে থাকলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই হঠাৎ মনে হলো আজ তো আপুকে বোগাম ভাইয়া আর তার ফ্যামিলি থেকে দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, একেবারে বিয়ের ডেট ফাইনাল করবে আজকে। বোগাম ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে, তখন তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেনে উকি দিয়ে দেখলাম মা আর জেনি খালা নানা রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে টিভি অন করে মাকে খাবার দিতে বললাম। মা খাবার দিয়ে গেলে 10টার দিকে মোবাইলে ভাইয়ের কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখায় মনোযোগ দিলাম, কিন্তু ঠিক তার 15 মিনিট পর ভাইয়া আমাদের বাসায় হাজির হলো। ভাইয়া এসেই আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজে যাসনি কেন? আজকে তো আপুকে দেখতে আসবে। তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজে না গিয়ে বাড়িতে বসে থাকতে হবে। বাড়িতে অনেক কাজ
মোবাইল ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে ভাইয়ের রাগী মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল আসছে, তাই আমিও লুকিয়ে ভাইয়ার প্রেমালাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ডকে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমি আমার উপরে করা ভাইয়ার সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেব। কারণ ছেলেদের রাজা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে, চিন্তা করিস না, পরীর আশেপাশে আমি কোনো ছেলেকেই খেসতে দেই না, তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তুই কবে দেশে ফিরবি? ও, এসেই বিয়েটা করে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বললো শুনতে পেলাম না, কিন্তু কি এমন কথা বললো যে ভাইয়ের চোখে পানি চলে আসলো। ভাইয়াকে আমি কোনোদিনও কান্না করতে দেখিনি। কথা শুনে তো মনে হলো খারাপ কিছু হয়েছে। ভাইয়া মোবাইল পকেটে রেখে চোখের জল মুছে রকিং চেয়ারে বসে পড়লো। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছে করছে না, তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া আমাকে অনুরোধের সুরে বলল, তে একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ঘুমিয়ে পড়লো। 12টার সময় বোগাম ভাইয়ের ফ্যামিলিরা চলে আসলো। আপুকে সুন্দর করে সাজিয়েছি আজকে, খুব সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বের হতে পারছে না, তাই আমাকে বলল, তে শরবতগুলো ওদের দিয়ে আয় তো। আমি শরবত নিয়ে তাদের সামনে গেলাম। বোগাম ভাইয়ের চাচাতো ভাই জ্যাকসন কেমন যেন বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল আমার দিকে। আমার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না। ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে ঢুকবো, ঠিক তখনই কে যেন আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটাকে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, আমার ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো এইভাবে ধরেছি। তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছে? আর ওড়না ঠিকভাবে নিতে পারিস না নাকি জ্যাকসনকে দেখানোর জন্য ইচ্ছে করে এমন করে নিয়েছিস? আমি ওড়নার দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে, তাই বলে এত বড় কথা শোনাবে আমাকে? কেন যে তখন এই খাটাসটা মাথা টিপে দিলাম, মাথার ব্যথায় মরে যেত ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে। সবাই মানে মা বাবা, আপু, ফুপা ফুপি আর জাঙ্কুক ভাইয়া, জরিনা খালা। আমার মা বাবা লাভ ম্যারেজ, বাসা থেকে পালিয়ে এসেছিল মা, তাই নানুর বাসা থেকে মাকে এখনো মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিং এ আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বলল, তুই ছোট মানুষ, তুই আসলেই কি আর না আসলেই কি? আমাকে অপমান না করলে মনে হয় খাটাসটার পেটের ভাত হজম হয় না। সব সময় আমাকে কিভাবে অপমান করা যায় মনে মনে খাটাসটা সেইটাই ভাবে। রোজের থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? মা বলল, ব্যবসায় কাজের জন্য বোগাম ভাইকে 1 বছর জন্য বিদেশ যেতে হবে। সামনের মাসেই, তাই তাড়াতাড়ি সবকিছু করছে। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না, কারণ মা বাবা একা সামলাতে পারবে না। আপুর বিয়ের খবর শুনে আমি তো বেশ খুশি। নাচবো, গাইবো, খাওয়া দাওয়া হবে, মনে মনে এসবই ভাবছিলাম। তখনই ভাইয়া বলল, তে এখানে বসে না থেকে টেবিলে যা, আমি এক্ষুনি আসছি। আমি অসহায়ের মতো মুখ করে বললাম, আজকেও পড়তে হবে? কেন, আজকে কি তোর বিয়ে নাকি যে আজকে পড়া যাবে না? আমি মনে মনে বললাম, বিয়ে থাকলেও মনে হয় তুমি আমাকে বাসরাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল, তে আমার জন্য নিজের হাতে 1 কাপ কফি বানিয়ে আনতে পারবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আজকেও আবার ইউটিউব থেকে দেখে বানাস না, তুই তো আবার সবকিছু নকল করতে পছন্দ করিস। ইস, তার মানে ভাইয়া দেখে ফেলেছে, কিন্তু কিভাবে দেখলো? কিভাবে দেখেছি সেটা তো না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কিভাবে? এটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে কিচেনে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম। ইচ্ছে করেই এত টাইম নিয়েছি যাতে পড়ার সময়টা চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে, আমি যখন তোকে একবার কথা দিয়েছি ও তোর মতে সবসময় পড়ালেখায় ফার্স্ট থাকবে, আমি আপ্রাণ চেষ্টা করব আমার কথা রাখার। আমাকে
দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল আর আমাকে ধমক দিয়ে বলল, নক করে ঢুকতে পারিস না? এই বলে কফির মগ নিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি, ভাইয়া কি আমার মতো অন্য কাউকেও পড়ায় নাকি? এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো আরো একজন আছে যে কিনা ভাইয়ের অত্যাচার সহ্য করছে। ভাইয়ের কফি খাওয়া হয়ে গেলে কফির মগ কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম। একটু মুখে দিয়েই আবার ফেলে দিলাম, কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে। কিন্তু ভাইয়া এটা খেলো কিভাবে? কফি খাওয়ার পর মুখটা তেতো লাগছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। আপু এসে যখন বলল, তে আজ তোর কপালে খারাপ কিছু আছে, জাঙ্কুক ভাই রুমে তোর জন্য অপেক্ষা করছে। এখন কি করি আমি? কথাটা শুনেই আমি সব ফেলে একদৌড়ে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখন আমার পা টিপে দিবি তুই। এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লো। বজ্জাত খাটাসটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, কি হলো? তোকে ওইখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, তাড়াতাড়ি পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেমস খেলছে। প্রায় 1 ঘন্টা পর ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা করছে, প্লিজ এবার ছেড়ে দাও। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো আর বলল, এখন পড়তে বস। আমিও গুডগালের মতো চুপচাপ পড়তে বসলাম। অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পরে ভাইয়া আমাকে বলল, এখন এই ম্যাথটা করে দেখা তো। ভাইয়া কালকে করে দেখাবো, আজকে হাতটা অনেক ব্যথা করছে। আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি। কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়ে অঙ্কটা করে দেখালাম, তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি আমাদের বাসায় থাকবে, যাবে না? মা আমাকে ধমক দিয়ে বলল, বাসায় যাবে মানে? তোর ফুপিদের বিয়ের আগে বাসায় যেতে দিব নাকি? তুই জানিস না আর আমার কোনো ছেলে আছে? হ্যাঁ, বিয়ের সময় অনেক কাজ থাকে ছেলেদের, সেগুলো তো জাঙ্কুকেরই করতে হবে। আমি মনে মনে বললাম, তার মানে এখন থেকে দিনরাত 24 ঘন্টা ভাইয়ের অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম, তখন মোবাইলে একটি মেসেজ আসলো। মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে, আমি অফিসে চলে এসেছি, আমার যেন আজ আসতে না হয়, তাড়াতাড়ি কলেজ যা। ধ্যাৎ, শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দেবে না। রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে অনেকদিন পর আমাকে যে ছেলেটা প্রপোজ করেছিল, পরের দিন থেকে আর কলেজে আসতে দেখিনি। আজ তাকে অনেকদিন পর দেখতে পেলাম, তাকে দেখে ডাক দিলাম, কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, আমাকে দেখে চলে যাচ্ছেন যে? আমার কথা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে বলল, আপু তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছে করে, দেবে কি আমায় আপু ডাকার অধিকার? ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, কেন রে, তোর বাড়িতে কি বোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আপু ডাকতে ইচ্ছে করে, তাই না? এই বলে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পর সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমে চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আমার কথা শুনে ভাইয়া হিংস্রভাবে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আজ আবার কি ভুল করলাম? ভাইয়া যখন আমার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেললো, তখন আমার ধ্যান ভাঙলো। ভাইয়া রাগীভাবে বলল, তোকে কতদিন বলেছি সাদা কালারের কিছু পরবি না। তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমি সাদা কালারের কামিজ পরেছিলাম। এতক্ষণ তো খেয়াল করিনি, এত বড় ভুল কি করে হলো আমার? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া সকালে তাড়াতাড়ি রেডি হতে গিয়ে ভুলে পরে ফেলেছি, প্রমিস করছি এমন ভুল আর হবে না। আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে আয়।
এই বলেই চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বললাম, সাদা কালারে যদি তোর এতই অ্যালার্জি থাকে তাহলে তুই নিজে কেন সাদা কালারের শার্ট পরিস? আমার তো সাদা কালার ফেভারিট। সেই যে 1 বছর আগে আমার বার্থডের দিন একটা সাদা কালারের গাউন পরেছিলাম, তারপর থেকে যে কি হলো, ভাইয়া আমাকে আর সাদা কালারের কিছু পরতেই দেয় না। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজেগুজে কোথায় যেন যাচ্ছে। আমি একটু অভিমানী সুরে বললাম, আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? ভাইয়া বলল, লিসা বিয়ের শপিং করতে যাচ্ছি। তুই গিয়ে কি করবি? কেন, আমিও আপুর জন্য কিছু চয়েস করে দিব। তুই আর কি চয়েস করে দিবি? তোর যে পছন্দ সেগুলো যদি লিসার বিয়ের সময় পরে তাহলে সবাই হাসাহাসি করবে, বুঝলি? অনেক বলার পরেও ভাইয়া আমাকে যেতে দেয়নি। আপুর বিয়ের শপিং এ যেতে না পারায় রাগে দুঃখে মোবাইলে গেমস খেলছিলাম। তার ঠিক 20 মিনিট পর ভাইয়া একটা শপিং ব্যাগ আমার দিকে এগিয়ে দিল। ভাইকে দেখে আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিং এ নিয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গাউন দেখে আমি এক দফা অবাক হলাম। যে কালারের জন্য আজ আমার সাথে হিংস্র ব্যবহার করলো, এখন সেই কালারের ড্রেস পরতে বলছে। রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম। ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লিয়ে বললাম, ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ? হুম, তুই 5 মিনিট অপেক্ষা কর। ভাইয়ের কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বালিশের কাছে একটি ডায়েরি দেখে মনে মনে ভাবলাম, এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে। এই ভেবে খুশি মনে ডায়েরির প্রথম পাতা খুললাম, কিন্তু কিছুই লেখা নেই। দেখে হতাশ হয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে দেখতে পেলাম বড় বড় অক্ষরে লেখা আছে, আমি তো ওকে ভালোবেসে ভুল করিনি। আমি ওর ভালোবাসার মাঝে আসিনি, বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে। পরের পাতা খুলতে যাব, ঠিক সেই সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, এরকম বেয়াদবি যেন আর না দেখি। অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না, তুই জানিস না? আমি আমতা আমতা করে বললাম, সরি ভাইয়া, আর হবে না। ভাইয়া বলল, এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস। আমি ভাইয়ের কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি, ভাইয়া আমার দিকে ভুলেও একবার তাকাচ্ছে না, আর ভাইয়ার চোখগুলো অনেক ফুলে আছে। গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এদিকে যাচ্ছ কেন? তোকে আজ আমেরিকা পাঠাবো তাই। আমি ভয়ে ভয়ে বললাম, আপুর বিয়ে না খেয়ে আমি কোথাও যাব না, আর আমেরিকা তো আমি আমার বরের সাথে হানিমুনে যাব, এখনই একা যাব না। এই বলে কান্না শুরু করে দিলাম। ভাই আমাকে ধমক দিয়ে বলল, একদম আমার সামনে নেকা কান্না কাঁদবি না। ভাইয়ের ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। এয়ারপোর্টে এসে ভাইয়া গাড়ি পার্কিং করলো। আমি মনে মনে ভাবছি, সত্যি কি ভাইয়া আমাকে বিদেশ পাঠিয়ে দেবে? গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরলো। ছেলেটিকে চিনতে বেশ সময় লাগলো না আমার, কারণ ছেলেটি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ইউনু ভাইয়া। ইউনু ভাইয়া তার বাবার ব্যবসার কাজে বিদেশ গিয়েছিল 1 বছর আগে, কিন্তু তার তো আরো কিছু মাস পর ফেরার কথা ছিল, এত তাড়াতাড়ি ফিরলো কেন? ইউনু ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল, থ্যাঙ্কস দোস্ত, আমার পরীকে এভাবে আনার জন্য। এই বলে এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। এই সবের আগামাথা কিছুই না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া ইশারায় আমাকে ইউনো ভাইয়ার প্রপোজ একসেপ্ট করতে বলছে। ভাইয়ার ইশারা দেখে আমি মাথা ঠিক রাখতে পারলাম না, অমনি ঠাস করে ভাইয়ের গালে একটি চর বসিয়ে দিলাম। ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাইয়া কল্পনাও করেনি আমি এভাবে তাকে থাপ্পড় মেরে বসবো। আশেপাশে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, সেদিকে আমার খেয়াল নেই। ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এতদিন ভাবতাম তুমি আমাকে বোন ভেবে সবসময় আমাকে শাসন করো, কিন্তু না, তোমাকে তোমার বন্ধু দায়িত্ব দিয়েছে বলে সেগুলো পালন করতেছো। তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে এতদিন তোমার সব অত্যাচার মেনে চলতাম, কিন্তু এখন তোমাকে ভাই ভাবতেও আমার ঘৃণা লাগছে। আর যাই হোক, কোনো ভাই তার বোনকে কোনোদিনও এভাবে নিয়ে এসে অন্য ছেলের প্রপোজ একসেপ্ট করতে বলবে না। তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে একবার ভাবলেও না যে আমার তো খারাপও লাগতে পারে।
এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম। ইউনো ভাইয়া আমাকে ডাকছে, কিন্তু আমি তা অগ্রাহ্য করেই চলে আসলাম। ভাইয়া আমার কথাগুলো মাথা নিচু করে নীরবে শুনেছে। মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো। কেন যে রাগ দেখিয়ে চলে আসতে গেলাম, এখন নিজেরও কষ্ট হচ্ছে। কিন্তু আমিই বা এরকম করব না কেন? ওইসব দেখে ভাইয়ার সেদিন ফোনের কথাগুলো মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি। ইউনো ভাইয়া বলেছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছে, আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শুধুমাত্র ইউনো ভাইয়াকে কথা দিয়েছে বলে। রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম। ভাইয়া গাড়ি থামালে আমি গিয়ে পিছনের সিটে বসলাম। আমাকে পিছনে বসতে দেখে ইউনো ভাইয়া পিছনে এসে বসলো, আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো। ভাইয়াকে দেখে এখন ড্রাইভার ড্রাইভার লাগছে, তা দেখে আমি হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে ইউনো ভাইয়া বলল, জানো পরি, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমার একটা নাম আছে, একদম পরি বলবেন না আমাকে। ইউনো ভাইয়া বলল, ওকে পরি, তুমি যা বলবে তাই হবে, আর কখনো তোমাকে পরি বলবো না। সারা রাস্তা ইউনো ভাইয়া অনেক বকবক করছে। বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে যাব, তখনই ইউনো ভাইয়া আমাকে ডেকে বলল, একবার ভেবে দেখো পরি, আমার মতো অভাগাকে ভালোবাসা যায় কিনা। আমি চোখ গরম করে চলে আসলাম। রুমে এসে যখন একটু রাগ কমলো, তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইকে চড় মেরে ফেলেছি। যে ভাইয়ের মুখের উপর কোনোদিন কথা বলিনি, আজ তাকে থাপ্পড় মারলাম। ভাই যদি মা বাবাকে বলে দেয়, তাহলে তো আমার আর এ বাসায় থাকা লাগবে না, শুধু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। সন্ধ্যায় সবাই চলে আসলো। রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রোজকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কোথায়? রোজ বলল, ভাইয়া তো ইউনো ভাইয়াদের বাসায়। অনেকদিন পর ইউনো ভাইয়া বাড়িতে ফিরেছে, তো তাই আজ ভাইয়া ইউনো ভাইয়াদের বাসায় থাকবে। এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। তার মানে আজকে ভাইয়া আমাকে পড়াতে আসবে না। রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, তখনই ইউনো ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু করলো। নিশ্চয় ভাইয়া থেকে ফোন নাম্বার নিয়েছে। আমি বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে দিলাম। কিন্তু ইউনো ভাইয়া এখানেই থেমে যায়নি। সকালে তার বাবা মাকে নিয়ে হাজির হয়েছে। ইউনো ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে বাবা মা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি না করায় আমাকে মা বলে, তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে রাজি না হওয়ার কি কোনো কারণ আছে? ইউনো পাত্র হিসেবে ভালো। আমার কোনো কথা না শুনেই এক প্রকার জোর করে আমার বিয়ে ঠিক করলো, তাও আবার আপুর বিয়ের দিনে। আমার সেই ছোট্টবেলা থেকে কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় কত মজা করব, কিন্তু সব আশা ভেস্তে গেল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইউনো ভাইয়ের সাথে প্রতিদিন কথা বলা, শপিং এ যাওয়া খুব বিরক্ত লাগে। এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি। এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম। এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভাইয়া আসে না। কলেজে না গেলেও কেউ বলতে আসে না, সব সময় একা থাকতে হয়। ভাইয়াকে দেখবার জন্য খুব মন চাইছিল, তাই আজ 3 দিন পর ভাইয়ের রুমে গেলাম। রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম, তখনই সেই ডায়েরিটা চোখে পড়লো। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। ডায়েরিটা পড়ে আমার চোখ থেকে পানি চলে আসলো। ডায়েরিটা পড়ে এটাই বুঝতে পেরেছি যে ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, আর ভালোবেসেই ছোটবেলা থেকে আমাকে সেভ করে আসছে। কিন্তু 1 বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে ইউনো ভাইয়া আমার উপরে ক্রাশ খায়, আর তারপরেই ভালোবাসার রূপ নেয়। ভাইয়াকে বলায় অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া আমাকে ভুলে যাওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু ভুলতে পারে না। নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখে ভাইয়া ইউনো ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে। নিজেকে আজ বড্ড বোকা মনে হচ্ছে। এতদিন এত কাছে থেকেও একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে, আর আমি কিনা একটাবারের জন্য বুঝতে পারলাম না। কিন্তু এখন আমার কি করা উচিত? এখন যে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরেও মা বাবাকে কিছুই বলতে পারলাম না। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার যে কিছুই করার নেই। বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম। অনেক শুকিয়ে গেছে ভাইয়া, চোখের নিচে কালি পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। আবার বিয়ে পড়ানো হয়ে গেলে কাজী আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলে। একদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করেছে, আর আমি বারবার শুধু ভাইয়ার দিকেই তাকাচ্ছি, কিন্তু ভাই
ভাইয়া চুপচাপ ইউনো ভাইয়ের পাশে বসে আছে। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, তখনই আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীন ভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন আমি এক্ষুনি কবুল বলে দেব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখনই ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে। তার ভাইয়া করবে না, এতক্ষণে আমি বুঝে গেছি। ভাইয়ের উপর অনেক রাগ হলো। একবার ভেবেছি কবুল বলে ফেলবো কি, এদিকে সবাই তাড়া দিচ্ছে। হুট করে আমি দাঁড়িয়ে বললাম, আমি এই বিয়ে করতে পারবো না। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছো মা? বাবা, আমি যা বলছি ঠিক বলছি। ভাইয়াকে আমি ভালোবাসি। ভাইয়ের সাথে আমার 1 বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়ের চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, 1 বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে। আমিও ভাইয়ের ফাঁদে পা দিয়ে ফেলি, তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে। ভাইয়া আমার সাথে পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে। এই বলে আমি নেকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতো ঘৃণা লাগছে, তুই এতটা খারাপ আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। ইউনো ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারছি না। আমি না হয় তোর আপন কেউ না, কিন্তু তে তো তোর আপন ফুফাতো বোন, ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? কেমনে পারলি তুই? ভাইয়া কিছু বলতে যাবে তখনই আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে, যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বোঝে? এটা সত্যি কিনা একবার তোমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলো না? আমি স্পষ্ট ভাইয়ের চোখে জল দেখতে পাচ্ছি। সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনো ভাবে ইউনো ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়েই দিত, আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়া। 5 বছর পর দেখো কি তাড়াতাড়ি রেডি করে নিচে নিয়ে আসো না। আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, আমি পারবো না, তোমার মেয়েকে তুমি রেডি করে দাও। আমি রেডি করলে তোমার মেয়ের তো আবার তা পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বান্দরের মতো হাসছো কেন? তুই শাড়ি পরতে গেলে কোন দুঃখে, যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আমি এখনো ভালোভাবে শাড়ি পরতে পারি না বলে বজ্জাত খাটাস হনুমান খরগোশটা আমার কথা শোনায়। তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে। বিয়ের পর 1 মাস ভাইয়া আমার সাথে কথা বলেনি। আমি অবশ্য বিয়ের পর দিন সবাইকে সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর ইউনো ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল, আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে। আজ রোজার ইউনো ভাইয়ের বিয়ে। বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আমাদের 4 বছরের একটি মেয়ে আছে। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সব সময় ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবে বলতে যাব ভাইয়া, তার আগেই টেকুকে চলে আসতে দেখে বললাম ধন্যবাদ। টেকুকের সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলি না, কারণ ভাইয়া বললেই টেকুকে আমাকে ফুপি ডাকা শুরু করে। কারণ জিজ্ঞাসা করতেই বলে, তুমি পাপাকে ভাইয়া বললে কেন? পাপাকে ডালা ভাইয়া বলে, তালা তো পাপার বোন, আর পাপার বোন তো আমার ফুপি লাগে। আমি জানি এটা ভাইয়াই শিখিয়েছে টেকুকে। নিজের মেয়ের মুখে ফুপি শুনতে কার ভালো লাগে, তাই ওর সামনে কখনো ভাইয়া বলি না। টেকুকে ভাইয়া রেডি করে দিতে লাগলো, আর খাটে বসে আমি বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম। এভাবেই আমার ভালোবাসা পূর্ণতা পেল একটা মিথ্যে দিয়ে। সো বাটারফ্লাই ওয়ান শটটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ওয়ান শটে তোমাদের সাথে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে পাশে থেকো।